This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হটস্পট মানে সারাদিনে গুরুত্বপূর্ণ খবরগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, আর এই মুহূর্তে যে সমস্ত আপডেট রয়েছে সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকে কোন কোন ইস্যুগুলো মূলত আমার কাছে প্রায়োরিটি লিস্টে রয়েছে, হটস্পটের আজকে তিনটে বিষয় সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই, এবং অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন যদি খবরের ট্র্যাকে থাকেন আজকে সারাদিন। প্রথম ইস্যু, ওপারে বাস এপারে ভোট। ভাবুন, অগাস্টের আন্দোলনে দেখা গিয়েছে বাংলাদেশে যে মানুষটাকে, সেই মানুষটা নাকি আমার রাজ্যের, আমার দেশের ভোটার তালিকায় ঢুকে গেল। কিভাবে ঢুকলো? কোথাও কি শাসক দলের সঙ্গে যোগ রয়েছে? জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয়, কাজের টোপে পর্নোগ্রাফি। এমনকি শ্বেতা খান, যে মূল অভিযুক্ত আরিয়ান এবং শ্বেতা খান নিজের মেয়েকেও নাকি পর্নোগ্রাফির জন্য চাপ দিয়েছিল, যে কারণে তার মেয়ে আত্মহত্যা করে। সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। শ্বেতার মাথায় কার হাত রয়েছে জানাবো আপনাদেরকে। তৃতীয় বিষয় কি, হাজতে শাহেনশাহ কোথায় নাবালক? 9 দিন পার হয়ে গেল, এই নাবালকের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। আর অনেকেই বলছেন যে বিধায়ক, চোপড়ার বিধায়ক, তিনি তো গিয়ে বলেই ফেললেন যে নাবালককে মেরে হয়তো পুঁতে ফেলেছে, পুলিশ তাড়াতাড়ি খুঁজে বের করবে। কদিন আগে রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল। বিষয় কি ছিল? ভুয়ো ভোটার। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় একাধিক ভুয়ো ভোটার ঢুকে গিয়েছে। কিভাবে? কেউ কিচ্ছু জানে না। এরপরেও না, যে সমস্ত ঘটনার সামনে আসছে তা দেখে আপনাদের চোখ কপালে উঠবে। বাংলাদেশের অগাস্টে আন্দোলনকারী, তিনি আবার কাকদ্বীপের ভোটার হয়ে গেলেন। ওপার থেকে পড়তে এসে ফের বাংলাদেশে চলে গেলেন নিউটন দাস, কিন্তু ভারতের ভোটার তালিকায় তার নামটা রয়ে গেল। এখানেই শেষ নয়, তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গেও বাংলাদেশি নিউটন দাসের ছবি এই মুহূর্তে ভাইরাল। কার সূত্রে বাংলাদেশি নিউটন কাকদ্বীপের ভোটার রয়েছেন তা নিয়ে চরম রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের লোককে 10,000 টাকা দিলে বাংলাদেশিরও ভোটার কার্ড। বাংলাদেশের চাঞ্চল্যকর দাবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। অনেকবার জমা দিয়েছে, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিত না? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। মেয়ের শেষে এমনই এক সরল স্বীকারোক্তি রেখেছে বাংলা। আর জুনের শুরুতে আরেক অবৈধ বাংলাদেশির খোঁজ, এবং সেই কাকদ্বীপেই নিউটন দাস, শেখ হাসিনাকে দেশছাড়া করা অগস্ট আন্দোলনের অন্যতম মুখ। সেই আন্দোলনকারী কাকদ্বীপের ভোটার। টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গেও বাংলাদেশি নিউটন দাসের ছবি ভাইরাল। পুলিশ সূত্রে খবর, 2022 সালে বনগাঁয় বিএসএফের হাতে ধরা পড়েছিল নিউটনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, নিউটনের জামিন করাতে ছোটে কাকদ্বীপ টিএমসিপি নেতৃত্ব। কাকদ্বীপে পার্টনারশিপে হোটেলের ব্যবসাও খুলেছিল নিউটন যে বাংলাদেশি তা স্বীকার করে নিয়েছেন তার দাদা তপন দাস। বস্তুত তপন নিজেও বাংলাদেশি। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সাহায্যে ভোটার কার্ড পেয়েছিলেন। খোলাখুলি বলছেন নিউটন। মন্টুরামকে ভোট দিয়েছেন তাও বলছেন নিউটন। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। সুজন সরকার থেকে নিউটন দাস। বারবার বাংলাদেশি বিতর্কে জড়াচ্ছেন মন্টুরাম পাখিরা, আর প্রতিবারই অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের। কোথা থেকে কোন সবাই আসছে না আসছে আমি জানবো কি করে বলো তো? আমি তো চিনে বসে আছি, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না। কোন গড আমি চিনিও না। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক অবশ্য নিউটনকে না চেনার ভান করেননি। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। অবশ্যই খটকা লাগছে কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয় বা তাতে আমার কোনো আপত্তি নেই। ওপারের আন্দোলনকারী এপারের ভোটার কিভাবে হয়? শাসককে নিশানা বিরোধীদের। কয়েক লক্ষ আছে 7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয় তো বিএসএফ কি করছিল? ত্রিপুরা তো বিজেপি, তাহলে সেখানে ঢুকলো কি করে? ফলে আসলে বাংলা ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিওর।
কাকদ্বীপে কি তবে মিনি বাংলাদেশ? অভিযোগের কামানের মুখে পড়ে তদন্ত শুরু করে জেলা তৃণমূল নেতৃত্ব। খতিয়ে দেখা শুরু হয়েছে দলের নেতাকর্মীদের কাজকর্ম। সুজন সরকারের বেলায় প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন মন্টুরাম পাখিরা। বারবার নন্দ ঘোষ খুঁজে পাবেন কি তৃণমূল বিধায়ক? ইমেলে মহকুমা শাসক, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জনৈক ব্যক্তির। কারবার কার জানা যাবে? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তাহলে কি এই কেসেও শাসক দলের যোগ স্পষ্ট? কারণ এই নিউটন দাস সে যখন বাংলাদেশ থেকে ঢুকছিল তখন কিন্তু তাকে বিএসএফ গ্রেপ্তার করেছিল। তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা গিয়ে জামিন দিয়ে ছাড়িয়ে আনে। সে কারণেই বিরোধীরা কোথাও কি এটাকে অস্ত্র করতে চাইছে? হ্যাঁ, সেদিকে তো অবশ্যই নজর রাখছে। আর ভোটার তালিকা নিয়ে আপনাদের কি বলছি বলুন তো? এখানে তো হাতে টাকা দিলেই পাওয়া যায় ভুয়ো বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র, আর তা থেকে তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট। তার জন্য দিতে হবে মাত্র 2 থেকে 2,500 টাকা। আর এভাবেই শুধুমাত্র তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। আর অভিযুক্ত কে জানেন? পঞ্চায়েত অফিসের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। সেখান থেকে গ্রাউন্ড রিপোর্টিং দেখুন। বেআইনিভাবে জাল শংসাপত্র, জন্ম এবং মৃত্যুর এই ঘরটিতে থেকেই পঞ্চায়েতের যিনি কর্মী ছিলেন গৌতম সর্দার, তিনি এখান থেকে ইস্যু করেছিলেন। সংখ্যাটা একে একে 3,500 এবং ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে গৌতম সর্দার। মূলত ব্লকের পক্ষ থেকে এখানে আবাস যোজনার কর্মচারী হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে অস্থায়ী কর্মচারী হিসেবেই কিন্তু এখানে কাজে যোগ দেয়। পঞ্চায়েত প্রধানের অজ্ঞতাকে হাতিয়ার করেই পাসওয়ার্ড খুলে সেখানেই ভুয়ো সার্টিফিকেটগুলোকে ইস্যু করেছে অর্থের বিনিময়ে। পুলিশের পক্ষ থেকে ঘরটিতে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতেই গৌতম সর্দার পরিবার নিয়ে বসবাস করত এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে কেউ কি আছেন? আচ্ছা, আপনি কে হন? আমি গৌতমের দাদা। কি নাম আপনার? গোবিন্দ সর্দার। আচ্ছা, ভাই তো এতে কাজ করতো? হ্যাঁ, পঞ্চায়েত। যদি আদালত মনে করে দোষী, তো শাস্তি যদি হয় সেটা তার তো মাথা পেতে নিতে হবে। এই তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। গোসাবা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। ভাবুন, পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী একটা নয়, দুটো নয়, 3,500 বার্থ সার্টিফিকেট এভাবে ভুয়ো সে ইস্যু করে ফেলো। কেউ কিছু জানতে পারলো না। পঞ্চায়েত প্রধান তিনি কি সত্যিই কিছু জানেন না, না কোথাও দায় এড়ানোর চেষ্টা করছেন? এখন এই বিষয়টা সামনে আসার পর পঞ্চায়েত প্রধানের বক্তব্য শুনুন। এখনো পর্যন্ত আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করুন, তবে 3,500 সার্টিফিকেট তো ইস্যু হয়েছে, তার কম হচ্ছে তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি না। মানে এই যে সার্টিফিকেট ইস্যু করলো কি করে, যেখানে আপনার নামে পাসওয়ার্ড আছে? আমার নামে পাসওয়ার্ড আছে, ওর কাছে আমি জানতে চেয়েছিলাম, কারণ এইটা আমার জানা ছিল না যে ওটিপিটা আমার নামেই আসে। কিন্তু যখনই ওদের কাছে জানতে চাইলাম, আমি বলি কি কীভাবে তোমরা ইস্যু করলে, তখন ওরা বলল যে গৌতমই বলল যে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম, যার জন্যে আপনার লগইনে কোনো ওটিপি যেত না, এই কথাটা বললো তখন। তাহলে এটা কি মনে হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। সবকিছুতেই জালিয়াতি হচ্ছে, সবকিছুতেই দায়িত্ব একজনকে দেওয়া হচ্ছে, কাজ আর একজন করছে। মানে সামনে একজনকে রেখে পেছনে আর এক রকম কাজ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধানের বক্তব্য থেকে তো অন্তত সেটাই পরিষ্কার। এর সঙ্গে আমি যদি একটুখানি হাওড়ার ঘটনাটা লিঙ্ক করি, মানে সেখানেও তো সামনে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, প্রোডাকশন হাউস রয়েছে, কিন্তু আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা চলছিল বলে অভিযোগ। পানিহাটির তরুণী নির্যাতন কাণ্ডে আরিয়ান ও তার মা শ্বেতার যাবতীয় কীর্তিকলাপের পর্দা ফাঁস করেছেন ওই তরুণী। বেশ কিছুদিন ধরে ফুলে ফেপে উঠছিলেন মা এবং ছেলে, হয়ে উঠেছিলেন বাঁকড়ার প্রভাবশালীদের মধ্যে একজন। তাই পুলিশে একগুচ্ছ নালিশ জমা পড়লেও ছোঁয়ার সাহস পায়নি পুলিশ। পানিহাটির তরুণী পা দিয়ে ফেলেছিলেন তাদের চক্রব্যূহে। দুজনেই এখন ফেরার। তাদের কীর্তি নিয়ে পুলিশের মুখে কুলুপ, কিন্তু মুখে কুলুপ নেই স্থানীয় বাসিন্দাদের। তারা এখন একের পর এক অভিযোগ করছে। বলেছে কি তোমাকে এসব কাজ করতে হবে না, তোমার মানে বার ড্যান্সারের কাজ করতে হবে, খারাপ খারাপ কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি করব না, আমি বাড়ি চলে যাব। ব্লু ফিল্ম কাকে বলে? ওইগুলোই। মানে আমার মেয়ে বলেছে আমি এসব পারবো না, আমি বাড়ি চলে যাব, এই বলেছে বলে ওকে যেখানে পেরেছে কোপ মেরেছে, এখানে মেরেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দিয়ে ডোম জুড়ে আনা হয়, কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তরুণীর। পানশালায় কাজ করানো হয় তাকে দিয়ে। শুধু তাই নয়, মধুচক্র পর্নোগ্রাফির প্রস্তাবও দেওয়া হয়। তিনি সেখান থেকে চলে আসতে চান। অভিযোগ এরপরেই তরুণীকে আটকে রেখে চলতে থাকে শারীরিক ও মানসিক অত্যাচার। গায়ে সিগারেটের ছ্যাঁকা থেকে গোপনাঙ্গে মার,
বাদ ছিল না কিছুই। স্বাগত দত্ত হাসপাতালে বেডে শুয়ে সেই অত্যাচারের বিবরণ দিতে গিয়ে এখনো শিউরে উঠছেন তরুণী। আচ্ছা, মাথা উঠায় কেমনি মেরেছে তোমাকে? লোহা দিয়ে। 5 মাস ধরে ওরকম করছে। সবার কাছে আমাকে রাখ করে বাইরে দিয়ে আসলে আমি মারবো। কোনো রকমে মা ছেলে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসেন তরুণী। আর এরপরেই প্রকাশ্যে আসে মা ছেলের কীর্তি। ব্ল্যাকমেলের চেষ্টা সহ শ্বেতা খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিচিত এক ব্যবসায়ী। এলাকায় বেশ দাপুটে হিসেবেই পরিচিত আরিয়ানের মা শ্বেতা। তাকে ফুলটুসি বলেই সকলে চেনেন। বাড়িতে বেআইনি অস্ত্র রাখা সহ সমাজবিরোধী কাজেও জড়িয়েছে তার নাম। গুণধর ছেলে আরিয়ানের নামে ছিনতাই, তোলাবাজি সহ একাধিক নালিশও জমা পড়ে পুলিশের খাতায়। অদৃশ্য কোনো জাদু বলে তাকে ছুঁতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক্ষেত্রেই তো প্রশ্ন উঠছে, এই অদৃশ্য জাদুবল মানে কোনটা, মানে কে, মানে কাদের হাত এই শ্বেতা এবং আরিয়ানের মাথার উপর ছিল? এলাকার মানুষ বলছেন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল এদের, পুলিশের সঙ্গেও যোগাযোগ ছিল। শ্বেতার প্রতিবেশীরাই এই অভিযোগ করছে। সবাই সবকিছু জানতো, প্রতিবাদ করলে ফাঁসানো হতো বিভিন্ন মামলায়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম, তিনি কি বলছেন শুনুন। শ্বেতা খান, আমরা তো ওকে ফুলটুসকি বলে জানি। তা যাই হোক, এইসব কাজ তো যে আমাদের তো সামনে করবে না, গোপনভাবে ওরা করতে। এখন তো সামনে এসেছে বলে জানতে পারলাম, নাহলে ওর স্টাইল, ওর চলাফেরা, ওর কথাবার্তা সন্দেহজনক, কিন্তু ঘটনা এইরকম করতে আমরা জানতাম না। কালকেই জানতে পারলাম পুলিশের কাছে। দেখুন, এই শ্বেতা খান সম্পর্কে আবার একাধিক তথ্য, একাধিক চাঞ্চল্যকর বিষয় সামনে উঠে আসে। তবে তার এক এক জায়গায় এক এক রকম নাম পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করে তাহলে তার নাম শ্বেতা, যার ডাক নাম বলা হচ্ছে ফুলটুসি। ভালো নাম আবার মহসিনা বেগম। নামের মতোই কিন্তু কোথাও কীর্তিমান এই ফুলটুসি। তাই এই ফুলটুসিকে নিয়েই এখন তদন্ত শুরু করেছে পুলিশ। অবশেষে যখন এই তরুণী বেরিয়ে এসে তাদের চক্রব্যূহ থেকে বেরিয়ে এসে অভিযোগ করছে, তারপর দীর্ঘদিন স্থানীয়রা বললেও কিন্তু কেউ ছুঁয়ে দেখেননি এই ফুলটুসিকে। পুরো ওর হাতের মধ্যে আছে, যদি কিছু বলতে যাই ফোন করবে, এসে আমার নামে কেস। এই যে আমি আপনাকে বলছি, হয় বলতে পারি না কাল পরশু আমার নামে কেস আসবে কি না আসবে না আমি জানি না। দিন দাহাড়ে গুলি চালিয়েছে এক সময়। এই পাশে মাঠে একটা আছে, কি ঝামেলা ছিল জায়গা জমি নিয়ে, দিন দাহাড়ে গুলি চালিয়েছিল মোল্লাপাড়াতে। সব আছে ওর কাছে, চেক করলে সব পাবেন ঘরের ভেতরে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র A to Z পাবেন। ও একটা ছেলের থেকে ডেঞ্জারাস লোক বা প্রভাবশালী লোকরাও কি এখানে যাতায়াত করতো? প্রায় এখানে টাটা সময় লাগানো থাকতো, আমরা প্রায় দেখতাম। দেখুন, লাগাতার আমরা যে খবরের দিকে নজর রেখে এসেছি, সেই মহেশতলা নির্যাতন কাণ্ডে মানে নাবালক কিন্তু এখনো খুঁজে পাওয়া গেল না। 5 জনকে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে, তাদের আদালতেও পেশ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, নাবালক গেল কোথায়? 16 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নিয়েছে শাহিন শাহকে। শেষ পর্যন্ত নাবালককে কোথায় রেখেছিল শাহিন শাহ? নাবালক পালালে সে কোন দিকে পালাবে, কে দেখেছে? কারণ নাবালক নিরুদ্দেশ যদি হয়ে থাকে, তাকে তো কেউ বেরোতে দেখেনি, সিসি ক্যামেরাতেও তার ছবি ধরা পড়েনি। এই কারণেই শাহিন শাহকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করতে চায় পুলিশ। শাহিন শাহ ছাড়া এই ঘটনার সময় কারা কারা ছিল, ওই নাবালক কি আর কোনো কারখানা চেনে, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। কারণ ঘটনার পর 9 দিন কেটে গিয়েছে, ওই নাবালকের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে অভিযুক্ত, মূল অভিযুক্ত শাহিন শাহ, সে কি বলছে জানেন? সে বলছে যে তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে, তাই সে নাকি ভয় পালিয়ে গিয়েছিল। শাহিন শাহর বক্তব্য শুনুন। কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? সব ফাঁসানো হচ্ছে, সব ফাঁসানো হচ্ছে। পালিয়ে গেছিলে কেন? এইটা ছেলের বাবাদের ঘরে ফাঁসা। তুমি পালিয়ে গেছিলে কেন তোমরা তাহলে? ভয়তে পালিয়ে গেছিলাম। ভয় কোথায় না, আমাকে মারার জন্য পালিয়েছিল। তোমরা কেন করেছিলে এই ধরনের ঘটনা? সত্যি তাহলে এই নাবালকের কি হয়েছে জানেন তো? আজকে ইসলামপুরে তার পরিবারের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি গিয়েও সেই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলছেন নাবালককে খুন করেছে এই দুষ্কৃতীরা, 2-1 দিনের মধ্যে পুলিশ এই ঘটনার কুলকিনারা করতে পারবে। পুঁতে রেখেছে দুষ্কৃতীরা ওই নাবালককে, এরকমই আশঙ্কা প্রকাশ করেছেন চোপড়ার বিধায়ক। মেন আসামিকে যদি 9 দিন হলো বোম্বাই থেকে ধরে নিয়ে এসছে, পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ যথারীতি কাজ করছে।
এবং এই কেসে কোনো আসামি রেহাই পাবে না এবং ডেড বডিটা কোথায় পুঁতেছে কোথায় গাড়েছে এগুলো 2-1 দিনের মধ্যে রিকভারি হবে, 1 দিনের মধ্যে খবরটা ছড়াবে। আমরা দেখছি সবাই মিলে চেষ্টা করি। নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে, এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে, সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। তো এটা অনুমান করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে যে এটাকে মেরে দিয়েছে। তবে বাবা মায়ের তো আর মন মানে না, তারা ছেলেকে ফিরে পেতে চান, বলছেন আর যাই হোক তাড়াতাড়ি আমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। না মনে ভাববে তে সেন্সা এই ছেলেটাকে এরকম তুমি বাঁধছো, এরকম কানসেট করছো, এরকম ছেলেরা দোনো হাত পা বাঁধা আছে, তো এই ছেলেটাকে ভাগতে পারবে কি? পুলিশ অফিসারের মনে নাই, ওই সেন্সা যেটাই বলবে সেইটাই কি পুলিশ অফিসার শুনবে? এখন আমি বলছি আমার ছেলেটা জিন্দা আছে না কিছু হয়েছে, মৃত্যু হয়েছে, আমাকে ছেলেটা লাগবে। সেন্সা যেখান থেকে আমাকে খুঁজিয়ে দোক। তার পরিবারের সদস্য যখন বলছে ঘরে ফিরিয়ে দেওয়া হোক ছেলেকে, তখন ইসলামপুরের মানুষ ক্ষোভে পুষছে। তারা রাস্তার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন। আজ সকাল থেকে তাদের একটাই দাবি, পাড়ার ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক। বাচ্চা ছেলে, সে কাজে গিয়েছিল, সে কাজে গিয়ে এইভাবে নিখোঁজ হয়ে গেল, অকথ্য অত্যাচার করা হলো, নিখোঁজ হয়ে গেল, পুলিশ খুঁজে বের করতে পারছে না, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কোথায় গাফিলতি রয়েছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তারা, বলছেন নাবালককে তাড়াতাড়ি ফেরানো হোক। আমরা রাস্তা অপরাধ করছি, আমাদের যতদিন আসামি ধরা না হচ্ছে আমরা রাস্তা অপরাধ করবো, যতদিন করছি আমি করবো, আমি করবো। আমাদের আসামি ধরা ঘুরে বেড়াচ্ছে, আসামি ধরা দিচ্ছে না কেন? আর আমাদের প্রশাসন কি কাজ করছে? আমাদের কাজ হচ্ছে না কেন? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। বাগডোগরা স্টেশন থেকে বেরিয়ে ইন্টারসিটি এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে বেশ কিছু ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছে। সায়ন্ত, বাগডোগরা স্টেশন থেকে যখন শিলিগুড়ি কাটিয়ার ইন্টারসিটি এক্সপ্রেস বের হয় তখনই তার কিছুটা দূর চলার পর তার যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় কয়েক ঘন্টা সেখানে ট্রেনটি দাঁড়িয়ে থাকে এবং যার জেরে একের পর এক মহানন্দা এক্সপ্রেস, লকশালবাড়ি, আলুয়াবাড়ির মধ্যে যে যাতায়াতকারী ট্রেনগুলি রয়েছে সবকটি ট্রেন প্রায় দাঁড়িয়ে পড়ে। রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে উত্তর ফ্রন্টিয়ার রেল সূত্রে খবর যে ইতিমধ্যে মেরামত করা সম্ভবপর হয়েছে এবং ট্রেন চলা শুরু হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। আসানসোলের সেন্ট্রাল রোডে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়িতে ধাক্কা মারার অভিযোগ পুরুলিয়ার তৃণমূল নেতার গাড়ির বিরুদ্ধে। ধাওয়া করে 5 পুলের কাছে গাড়ি আটকে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানা পুলিশ। গাড়ি সহ একজনকে আটক করেছে পুলিশ। এদিকে খড়গপুরে ইন্দামোড়ে ভর সন্ধ্যায় গাড়ির কাঁচ ভেঙে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটল। পেট্রোল পাম্পে দাঁড় করানো ছিল গাড়িটি, সে সময় গাড়ির দরজার কাঁচ ভেঙে টাকার ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা। জনবহুল এলাকার মধ্যে এভাবে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।